আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আজকে মার্কেটে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। এই মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্ট এফওএমসি মিটিং অনুষ্ঠিত হবে আজকে বাংলাদেশ সময় রাত 1টার সময় আমরা এফওএমসি স্টেটমেন্ট অর্থাৎ রেট কাট হলো কিনা জানতে পারবো এবং বাংলাদেশ সময় রাত 1:30টায় রয়েছে এফওএমসি প্রেস কনফারেন্স। তো এইবারের এফওএমসি মিটিং আমাদের জন্য কিছুটা গুরুত্বপূর্ণ বিকজ অফ ফেব্রুয়ারিতে আমাদের কোনো এফওএমসি মিটিং নেই। সো এইবার যেই ডাটাই আসুক না কেন সেটা আগামী মার্চ পর্যন্ত বহন করতে হবে। যাই হোক, কথা বাড়াবো না, আজকের ভিডিওর প্রথম পার্টে এফওএমসি মিটিংয়ের রেজাল্ট এবং এর ইফেক্ট নিয়ে আমরা আলোচনা করব, প্লাস জিওপলিটিক্যাল দুটো একটা নিউজ হয়তোবা কভার করব। দ্বিতীয় পার্টে মার্কেটের সেন্টিমেন্ট অ্যানালাইসিস করব, দ্বিতীয় পার্টে মার্কেটের সেন্টিমেন্ট নিয়ে আলোচনা করব এবং মার্কেটের কিছুটা ইম্পর্টেন্ট ডাটা রিলিজ করব। দেন তৃতীয় পার্টে টেকনিক্যাল অ্যানালাইসিস করব, যেটা থাকবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের ইনস্ট্যান্ট টেকনিক্যাল অ্যানালাইসিস এবং বিভিন্ন সময় বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ উঠে আসে যেটা অ্যাকচুয়ালি মার্কেটকে ইমপ্যাক্ট করতে পারে। তো এই সমস্ত নিউজগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। সো আমরা প্রথম পার্টে এফওএমসি মিটিং এবং এর ইফেক্ট নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমাদের এফওএমসি মিটিং প্লাস এফওএমসি প্রেস কনফারেন্স, বাংলাদেশ সময় রাত 1টায় এফওএমসি স্টেটমেন্ট জানতে পারবো, আমরা রেট কাট হলো কিনা জানতে পারবো, এবং বাংলাদেশ সময় রাত 1:30টায় এফওএমসি প্রেস কনফারেন্স রয়েছে। তো যাই হোক, এফওএমসি স্টেটমেন্টে আমাদের কারেন্ট রেট রয়েছে অলমোস্ট 3.75%-এর কাছাকাছি, যেটা ফরকাস্ট রয়েছে, অর্থাৎ এইটা আসার সম্ভাবনায় সবচাইতে বেশি, অর্থাৎ রেট কাট না হওয়ার সম্ভাবনায় সবচাইতে বেশি রয়েছে। অ্যান্ড দ্বিতীয়, বাংলাদেশ সময় রাত 1:30-এ এফওএমসি প্রেস কনফারেন্স রয়েছে। তো এফওএমসি মিটিংয়ের মতোই, এফওএমসি স্টেটমেন্টের মতোই এফওএমসি প্রেস কনফারেন্স আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইকোনমিক্স বিভিন্ন ডাটা কেমন রয়েছে, কী অবস্থায় রয়েছে, ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েলের থ্রো থেকে কিন্তু আমরা কিছুটা ধারণা পেতে পারি। সুতরাং এফওএমসি স্টেটমেন্টের মতোই এফওএমসি প্রেস কনফারেন্সের দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, আমরা একদম ইনস্ট্যান্ট জানিয়ে দেবো এবং আমরা একসাথে হয়তোবা লাইভ দেখারও সম্ভাবনা রয়েছে প্রতিবারের ন্যায় এইবারও, ঠিক আছে। সো এইবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই রেট কাট হবে না কেন? সো এর অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে প্রধান দুইটা কারণ আমি এই ভিডিওতে কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করব। যদি ধৈর্য থাকে সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন এবং অবশ্যই ভিডিওতে লাইক বাটনে প্রেস করার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করার চেষ্টা করবেন। সো রেট কাট না হওয়ার প্রধান দুইটা কারণের মধ্যে 1 নম্বরে থাকবে ইনফ্লেশন এবং 2 নম্বরে থাকবে জবলেস ক্লেম, রাইট? সো আমরা যদি ইনফ্লেশনের দিকে যদি নজর দেই, মুদ্রাস্ফীতি, সো তখন মুদ্রাস্ফীতি যখন মাত্রাতিরিক্ত থাকে তখন ফেড রেট কাটের মতো ঝুঁকিপূর্ণ ডিসিশন নিতে চায় না, কারণ এতে মুদ্রাস্ফীতি অথবা ইনফ্লেশন এতে আরও বেড়ে যেতে পারে। সো ডাটার দিকে যদি লক্ষ্য করেন আপনারা, আমাদের ডিসেম্বরে ইনফ্লেশন এসেছে 2.7%-এর কাছাকাছি, নভেম্বরেও সেম ছিল, অক্টোবরে আমাদের ইনফ্লেশনের ডাটা আমরা পাইনি। কেন পাইনি? কারণ আমাদের ইউএসের গভর্নমেন্ট শাটডাউন ছিল। সেপ্টেম্বরে ছিল 3% অ্যান্ড প্রিভিয়াসলি 2.7, 2.9। সো একটা জিনিস লক্ষ্য করেন, ইনফ্লেশন একটা রেট কাট দেওয়ার ফলে কিছুটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কমার চেষ্টা করেছে, ঠিক আছে, 2.7%-এর কাছাকাছি রয়েছে, বাট এটা কিন্তু ফেডের লক্ষ্যমাত্রার চাইতেও কিন্তু উপরে রয়েছে। ফেডের লক্ষ্যমাত্রা হলো 2.0, প্লাস জিওপলিটিক্যালি টেনশনও কিন্তু রয়েছে। যেমন ইরান যদি আক্রান্ত হয়, ইরান আক্রান্ত হলে হরমুজ প্রণালী বন্ধ করলে ইনফ্লেশন কিন্তু আরও বেড়ে যেতে পারে, সেটা শুধু ইউএসএ নয়, ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত কান্ট্রিতে ইনফ্লেশন আরও বেড়ে যেতে পারে। সব কিছু আসলে বিবেচনা করে ফেড হয়তো বা এইবার আমাদের রেট কাট করছে না, ঠিক আছে। তো 2 নম্বর যেই ডাটা আমাদের থাকবে জবলেস ক্লেম। একটা জিনিস আপনি লক্ষ্য করেন,
এখানে বেকার ভাতার জন্য আবেদন করেছে আমাদের 15 তারিখ অবধি যে ডাটাটা আমরা পেয়েছি সেখানে মোটামুটি 1,98,000-এর কাছাকাছি, এবং 22 তারিখে যে ডাটা আমরা পেয়েছি সেখানে বেকার ভাতার জন্য আবেদন করেছে 2 লাখের উপরে। অর্থাৎ আমাদের ইউএসএ কিন্তু আসলে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জবলেস ক্লেম বৃদ্ধি পাচ্ছে। তো এইবারও কিন্তু আমাদের ফরকাস্ট রয়েছে আমাদের যেটা আসার সম্ভাবনা রয়েছে 2,05,000-এর কাছাকাছি। এইভাবে যদি প্রতিনিয়ত জবলেস ডাটা বৃদ্ধি পেতে থাকে সেক্ষেত্রে হয়তো বা আমাদের জন্য ফেডের জন্য কিছু একটা কষ্টকর বিষয়, কারণ এতে ফেড কিন্তু রেট কাট করার মতো ঝুঁকি খুব একটা বেশি নিতে চায় না। দ্যাটস ওয়াই এবার কিন্তু রেট কাট না হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট রেট রয়েছে আমাদের 350 থেকে 375, যেটা রাখারই আসলে হোল্ড রাখার সম্ভাবনা রয়েছে 97%, এবং রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে 2.8%, খুবই সামান্য সম্ভাবনা রয়েছে, এবং রেট হাইক হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি আমাদের একটা সময় স্টেটমেন্টে যদি আমরা দেখতে পাই যে রেট কাট হয়েছে সেক্ষেত্রে মার্কেট কিন্তু একদম বুম হয়ে যেতে পারে, উঠতে পারে। আর যদি দেখি যে রেট কাট হচ্ছে না, একদম আমাদের এখনকার যে কারেন্ট রেট রয়েছে এইটাই কিন্তু বহাল রেখেছে, সেক্ষেত্রে মার্কেটে খুব বেশি রিয়াক্ট আসবে না, সামান্য পজিটিভিটি আরও দেখার সম্ভাবনা রয়েছে, কারণ অনেকে শর্ট পজিশন ওপেন করে বসে থাকতে পারে। সামান্য কিছুটা পজিটিভিটি পামডাম এগুলো হয়তো আমরা দেখার সম্ভাবনাই সবচাইতে বেশি থাকবে। অলরেডি প্রাইস নো রেট কাটের আসলে এর সাথে প্রাইসের অ্যালগোরিদম কিন্তু কনজিউম করে নিয়েছে। তো এই ছিল আমাদের মোটামুটি রেট কাটের ইফেক্ট, ঠিক আছে। তো খুব বেশি ইফেক্ট আমরা দেখতে পারবো না, সাময়িক কিছুটা পামডাম হয়তোবা লক্ষ্য করা যেতে পারে। কতটুকু পর্যন্ত পাম্প করতে পারে সেটাও আমি টেকনিক্যাল পার্টে আপনাদের অ্যানালাইসিস করার চেষ্টা করব। সো দ্বিতীয় যে নিউজটাতে আমরা আসবো, অ্যানাদার গভর্নমেন্ট শাটডাউন ইজ লুমিং। অর্থাৎ এখানে যদি লক্ষ্য করেন আমাদের ফ্রাইডে থেকে কিন্তু ইউএসএ গভর্নমেন্ট শাটডাউন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে। দ্যাটস মিন এটা মার্কেটের জন্য কিছুটা নেগেটিভ নিউজ, এবং আমরা আসলে ইনফ্লেশনের মতো গুরুত্বপূর্ণ ডাটা, জবলেসের মতো গুরুত্বপূর্ণ ডাটা কিন্তু টেন্টেটিভ থাকবে, আমরা সময় মতো পাবো না। এটা কিন্তু আমাদের জন্য ডিসিশনহীনতায় ভোগার সম্ভাবনাই সবচাইতে বেশি থাকবে, এমনকি মার্কেটেরও সেম। সো এবং তৃতীয় যে নিউজটা আমরা অ্যানালাইসিস করব, ইরান এবং ইউএসের যে উত্তেজনা, এটা কিন্তু সবচাইতে বেশি বৃদ্ধি পায় মার্কেট যখন উইকেন্ডে থাকে, কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু একজন বিজনেস মাইন্ডের লোক। মার্কেট যখন উইকেন্ডে থাকবে তখনই কিন্তু কোনো ধরনের কোনো ঝয়ঝামেলা হয়তো হওয়ার চান্স সবচাইতে বেশি থাকে তুলনামূলকভাবে। যখন মার্কেট খোলা থাকে তখন কিন্তু তুলনামূলকভাবে কম থাকে এর চান্সটা, ঠিক আছে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে এই বিষয়টার উপর। যদি কোনো ধরনের কোনো সমস্যা ক্রিয়েট হয় সেক্ষেত্রে সাময়িক হঠাৎ করে মার্কেটে কিন্তু আমরা ড্রপ দেখতে পারবো, এই বিষয়টার দিকে আমাদের নজর রাখতে হবে। আমি যদি কোনো ধরনের কোনো ওইরকম নিউজ উঠে আসে আমি একদম ইনস্ট্যান্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এইবার আমরা দ্বিতীয় পার্টে আসবো আমাদের ভিডিওর, যে পার্টটাতে থাকবে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। যদি আমরা কারেন্ট সেন্টিমেন্টের দিকে তাকাই, ফেয়ার এবং গ্রিড ইন্ডেক্স কিছুটা উন্নতি দেখা যাচ্ছে, ফেয়ার মোডে রয়েছে মার্কেট, কিছুটা পাম্প করেছে, তবে এই পাম্পে আমি খুব বেশি খুশি হচ্ছি না, কারণ এটা যে বেয়ারিশ রিটেস্ট হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। এবং 2 নম্বরে ইটিএফ ডাটা, ইনস্টিটিউশনাল ডাটা রিভিল যদি করি সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন ইনস্টিটিউশনাল ডিমান্ড কিন্তু একদম তলানির কাছাকাছি রয়েছে, একদম তলানির কাছাকাছি, ঠিক আছে। আমরা 26 তারিখে কিছুটা পজিটিভিটি দেখলেও সাময়িক পজিটিভিটি, বাট অ্যাকচুয়ালি 27 তারিখে এগেইন দেখতে পেয়েছি ইটিএফ থেকে কিন্তু আমরা সেল দেখতে পেয়েছি। অ্যান্ড দ্বিতীয়ত ইথিরিয়ামের দিকে যদি আমরা তাকাই, এই যে দেখুন 21,000 ইথিরিয়ামের মতো এগেইন সেল হয়েছে 63 মিলিয়নের কাছাকাছি। অ্যান্ড আমরা 26 তারিখে কিছুটা পজিটিভিটি দেখছিলাম, এগেইন কিন্তু ইটিএফ থেকে সেল আসছে। এইটা মার্কেটের জন্য খুব বেশি ভালো নয়, মার্কেটের স্ট্রেন্থকে কিন্তু কমিয়ে ফেলতে পারে। ইটিএফ থেকে যখন আমরা সেলিং দেখতে পাই মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার স্ট্রেন্থ শক্তি খুব একটা বেশি পায় না। লিকুইডেশন হিটম্যাপের দিকে যদি তাকান উপরের দিকে 91,000 হয়তো বা 90,500, 800, 900, 91,000 পর্যন্ত লিকুইডিটি রয়েছে। শর্টার টাইম ফ্রেমের ক্ষেত্রে মার্কেট হয়তো বা এই দিকেও মুভমেন্ট করতে পারেন। এগেইন নিচের দিকে 87,000, 86,000-এর কাছাকাছি কিছু একটা বড় ধরনের লিকুইডিটি জমেছে সুইং লোডটার নিচে, তো ওই দিকেও মার্কেট মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড দ্বিতীয়ত যে ডাটাগুলো আপনারা অ্যানালাইসিস করবেন, দেখুন টপ বাইব্যাক অ্যান্ড বার্ন
কোন কোন কয়েনগুলো তারা আসলে যাদের রেভিনিউ হচ্ছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি ভিডিওতে অ্যাড করার চেষ্টা করেছি টপ বাইব্যাক, অর্থাৎ কয়েনগুলো তাদের যে আসলে প্রফিটটা হয় সেখান থেকে তারা বার্ন করে অ্যান্ড কয়েনটাকে বাইব্যাক করে। এরকম কিছু কয়েনের দিকে যদি লক্ষ্য করেন, পেঙ্গু রয়েছে, অ্যারোডম ফাইন্যান্স রয়েছে, আরও কিছুটা কয়েন রয়েছে আমি দেখানোর। সলো কিছুটা বার্ন করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন, অ্যান্ড লিঙ্কও কিছুটা বাইব্যাক করার চেষ্টা করছে, আর পেঙ্গু কিছুটা বার্ন করছে, অ্যারোডম ফাইন্যান্স কিছুটা বাইব্যাক করার চেষ্টা করছে। অ্যান্ড আনলকিংয়ের কথা যদি চিন্তা করেন, এসো সরি অসুস্থ, তারপরও আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি, অবশ্যই ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন। তো এসওপিএস কয়েন আমাদের 40 মিনিট পর আনলকিং রয়েছে, একটু দূরে থাকার চেষ্টা করবেন। জুপ কয়েন আমাদের 1 ঘন্টা 40 মিনিট পরে কিছুটা আনলকিং রয়েছে। জুপ কয়েনটা খুবই ফান্ডামেন্টাল স্ট্রং ছিল, এই আনলকিংয়ের কারণে, শুধুমাত্র আনলকিংয়ের কারণে কিন্তু এদের প্রবলেমটা ক্রিয়েট হয়েছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। সো এই মুহূর্তে আমরা আসবো টেকনিক্যাল অ্যানালাইসিসে, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। একদম প্রতিদিনের ন্যায় আমরা লং টার্ম প্রথমে অ্যানালাইসিস করব, দেন আমরা শর্ট টার্মে অ্যানালাইসিসে যাব। সো মান্থলি বায়াস যদি লক্ষ্য করেন, ক্লিয়ার একটা বেয়ারিশ ইমব্যালেন্স ছিল এখানে, রাইট? ক্লিয়ার, এই যে এখানে ফাঁকা একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, ফাঁকা ক্যান্ডেল, ঠিক আছে, আপনারা বলেন ফাঁকা ক্যান্ডেল অ্যাজ এ বেয়ারিশ ইমব্যালেন্স, ঠিক আছে। সো ট্যাপ করেছে, যদি আপনি এগুলো একটু মুছে দেওয়ার চেষ্টা করি, দেখুন এখানে ক্লিয়ারভাবে ট্যাপ করেছে। অ্যান্ড আর মাত্র 3 দিন 12 ঘন্টার কাছাকাছি বাকি রয়েছে, মার্কেট কিন্তু ক্লিয়ার নিচে যেতে চাইবে। মান্থলি টাইম ফ্রেমে বায়াস কিন্তু আমাদের নিচের দিকে থাকবে, ঠিক আছে। সো এইবার যদি আমরা উইকলি টাইম ফ্রেমে আসি, আমরা উইকলি টাইম ফ্রেমে কিছুটা অ্যানালাইসিস করব। উইকলি টাইম ফ্রেমে একটা খুবই জরুরি বিষয়, বেয়ারিশ ইমব্যালেন্স ছিল, ট্যাপ করেছে, রিজেক্ট করেছে, আর নিচের দিকে যে আমাদের স্ট্রং সাপোর্ট অনেক দিন ধরে ছিল, যেটা আমাদের উইকলি 100 মুভিং অ্যাভারেজ। সো উইকলি 100 মুভিং অ্যাভারেজকে কিন্তু ক্যান্ডেল ক্লোজ নিচে হয়েছে। আমাদের এই সপ্তাহ যদি উপরের দিকে ক্লোজ না পাই, সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট উইকলি টাইম ফ্রেমেও নিচের দিকে যেতে চাইবে অ্যাজ এ ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে। অ্যান্ড অলসো আমাদের নিচে এটা রয়েছে 200 মুভিং অ্যাভারেজ, ব্রেকডাউন দিয়েছে যেহেতু 150 মুভিং অ্যাভারেজ রয়েছে 70-73-এর কাছাকাছি, যেটা আমি পরবর্তীতে আরও কিছুটা দেখানোর চেষ্টা করব ডিটেলসে। তো একটু নজর রাখবেন, এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের 4 দিন বাকি রয়েছে, 4 দিনের ভিতরে হয়তোবা নিচের দিকে চলে আসার সম্ভাবনা সবচাইতে বেশি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। জাস্ট বেয়ারিশ একটা রিটেস্ট করছে। এবার ডেইলিতে যদি আসেন, ডেইলিতে ক্লিয়ার একটা প্যারালাল চ্যানেলের মধ্যে ছিল, ব্রেকডাউন দিয়েছে 1। 2 নাম্বার হলো আমাদের ডেইলিতে ইন্টারনালি আপ ট্রেন্ডের মধ্যে ছিল, সেইটাকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ব্রেকডাউন দিয়েছে। অলমোস্ট মেজর কিন্তু ডেইলিতে ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, ডেইলিতে 100 মুভিং অ্যাভারেজকে জাস্ট ট্যাপ করে নিচের দিকে পড়ে গেছে। এইবার কুকুর চোখ খুললো। যদি লক্ষ্য করেন, আমাদের 50 ডেইলি মুভিং অ্যাভারেজকে মোটামুটি ব্রেকডাউন করেছে অ্যান্ড রিজেক্ট করছে। এখানে বেয়ারিশ একটা ইমব্যালেন্স ছিল, যদি লক্ষ্য করেন এইটাকেও কিন্তু রিজেক্ট করেছে। আমি প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখেন তাদের কিন্তু জানানোর চেষ্টা করেছিলাম, এই জোনটাও ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু বিটিসি রিজেক্ট করতে পারে। এগেন এক্স্যাক্টলি রিজেক্ট করেছে। এইবার বলছি আমাদের 50 ডেইলি মুভিং অ্যাভারেজ থেকে দেখুন কত সুন্দর করে প্রাইস রিজেক্ট করছে। এখন আপনার দুইটা অ্যানালাইসিস, যদি ডেইলি টাইম ফ্রেমে 50 যে ডেইলি মুভিং অ্যাভারেজ রয়েছে এটাকে ফ্লিপ করতে পারে এবং এইটাকে সাপোর্ট হিসেবে কনসিডার করতে পারে, যার সম্ভাবনা খুব কম মনে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এগেইন 100 যে ডেইলি মুভিং অ্যাভারেজ রয়েছে ওইদিকে মুভমেন্ট করতে পারে। আর আনটিল এইখান থেকেই রিজেক্ট হওয়ার চান্স সবচাইতে বেশি অ্যাজ এ আমার কাছে মনে হচ্ছে। 4 ঘন্টার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডের বেয়ারিশ রিটেস্ট এখনও করেনি, জাস্ট বেয়ারিশ রিটেস্ট করতে কিন্তু কিছুটা উপরের দিকে এসেছে, হয়তোবা আরও কিছুটা উপরের দিকে সিম্পল উঠতে পারে। এই যে এই উপরের দিকে লাইক 0.382 অথবা 0.5 লেভেল, হয়তোবা 90,500 $91,000 এই পর্যন্ত হয়তোবা বেয়ারিশ রিটেস্ট করতে উঠতেই পারে সিম্পল। তারপরেও খুশি হওয়ার কোনো কারণ নেই, এক্স্যাক্টলি মার্কেটের বায়াস নিচের দিকেই থাকবে যে আমার কাছে মনে হচ্ছে। ভিডিও লং হয়ে যাচ্ছে, আমরা যদি
ইউএসডিটি ডমিনেন্সের একটু লঙ্গার টাইম ফ্রেম অ্যানালাইসিস করি। লঙ্গার টাইম ফ্রেমে 0.382 থেকে মোটামুটি পাম্প করেছে। তো এইবার অলমোস্ট একটা রেজিস্ট্যান্স পয়েন্টেও কিন্তু রয়েছে, যদি একটু লক্ষ্য করেন এই সমস্ত পয়েন্ট থেকে কিন্তু কয়েকবার কিন্তু ট্যাপ করে রিজেক্ট করেছে। তবে এটাকে আমার কাছে খুব একটা বেশি টপ মনে হয় না, ঠিক আছে, হলে ভালো, কিন্তু আমার কাছে মনে হয় না এইটা টপ। আরও কিছুটা উপরে মান্থলি বিয়ারিশ রয়েছে, বিয়ারিশ ইমব্যালেন্স রয়েছে, ওইদিকে মুভ করতে পারে। অ্যান্ড সবচাইতে খুবই গুরুত্বপূর্ণ আমাদের 50 ডেইলি মুভিং অ্যাভারেজের উপরেই কিন্তু স্টিল আমাদের ইউএসডিটি ডমিনেন্স রয়েছে। অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে এটাকে কিন্তু সাপোর্ট হিসেবে কনসিডার করতে পারে। যদি ডেইলি টাইম ফ্রেমে এটা কি ব্রেকডাউন দিতে পারে সুন্দর করে, ভালো একটা ক্যান্ডেল দিয়ে যদি আমাদের 50 ডেইলি মুভিং অ্যাভারেজকে ব্রেকডাউন দিতে পারে, ভেরি 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 ফাইন। আমাদের নেক্সট মুভমেন্ট হতে পারে হয়তোবা আমাদের যে 100 ডেইলি মুভিং অ্যাভারেজ রয়েছে আমাদের ইউএসডিটি ডমিনেন্সের, এই দিকে হয়তো বা মুভমেন্ট করতে পারে, সেক্ষেত্রে মার্কেটে আমরা পাম্প পাবো। তবে সেটার চান্স আমার কাছে মনে হচ্ছে খুবই কম। আমাদের এখান থেকে কিন্তু পুশ আপ এসে উপরের দিকে কিন্তু চলে যেতে পারে, হয়তো বা আরও কিছুটা নিচের দিকে যদি নামে, হয়তো বা 0.382 কাছাকাছি রয়েছে ফিবোনাকির, হয়তো বা আরও কিছুটা নিচে 0.5 লেভেল পর্যন্ত নেমে হয়তো বা আবার এগেন উপরের দিকে যেতে পারে, হয়তো বা মার্কেটে আরও কিছুটা, সেক্ষেত্রে পাম্প অল্প কিছু পাম্প পেয়ে দেন আমরা হয়তো বা আবার মার্কেটের আলটিমেট যে বায়াস রয়েছে ওইদিকে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।